ধরো না ওই পেশেন্ট এসেছে, দ্যাট পেশেন্ট 65-year-old মেল, লেফট হেমিপ্যারেসিস নিয়ে প্রেজেন্ট করেছে, তার আমরা সিটি স্ক্যান করেছি, তার এরকম একটা ফিচার্স পেয়েছি। সো দেয়ার ইজ ম্যাসিভ রাইট সাইডেড ইনফার্ম। এবার এটা একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন, এটা কিন্তু রিয়েলি আমরা পাবো না, ঠিক আছে? রিয়েলি আমাদের 6 ঘন্টার মধ্যে আসলে এরকম কিছু দেখতে পাবো না, 6 ঘন্টার পরে আসলে তখন এরকম দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এবারে ম্যানেজ কিভাবে করবো সেটা জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? এই স্টেজে তোমাদেরকে প্রথমে অনসেট অফ সিমটমস, এটা আমি তোমাদের জন্য রেখেছি, এটা এই কোশ্চেনটা আমরা করি ইউজুয়ালি, যে স্টেপ বাই স্টেপ কি করবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য টাইম অফ অনসেট অফ সিমটমস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিকজ দিস উইল ডিকটেট দ্য ম্যানেজমেন্ট প্রোটোকল। যদি সকাল 4টে হয়েছিল না, 4:30 হয়েছিল না, 6টার সময় হয়েছিল, সেইখান থেকে দ্যাট ইজ T0, সেখান থেকে আমরা আওয়ারটা ক্যালকুলেট করব। 3.5 ঘন্টা, 3 ঘন্টা হয়েছে, 4.5 ঘন্টা হয়েছে, না 6 ঘন্টা হয়েছে, না 12 ঘন্টা হয়েছে, না 24 ঘন্টা হয়েছে। এই টাইমের যে স্টেশন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেন সেটা দেখো, একটা NIH স্কোর হয়, এই স্কোরটা টিপিক্যালি কতটা ইনভলভ হয়েছে আমাদের ব্রেন ফাংশন সেটা ক্যালকুলেট করার জন্য। এটা মনে রাখার কোনো দরকার নেই, খালি স্কোরটার নাম মনে রাখবে। এটা জিজ্ঞেস করা হয় ভাইভাতে, যে ইসচেমিক স্ট্রোক হোক বা হেমারেজিক স্ট্রোক হোক, আমরা NIH স্কোর, মেনলি ইসচেমিক স্ট্রোকের জন্যই আমরা মাপি, NIH স্কোর দেখে বুঝতে পারি কতটা খারাপ অবস্থা, এবং সেটা ডিকটেট করে আমরা ম্যানেজমেন্ট করব কি করব না, বা কি ধরনের ম্যানেজমেন্ট করব। তারপরে কি গ্লুকোজ আমরা দেখবো, লেস দেন যদি 60 মিলিগ্রাম হয় তাহলে আমরা সাপ্লিমেন্ট করব, আর টেম্পারেচার ফিভার যদি থাকে দেখবো, অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করবো, নিউরোলজি কনসালটেশন করবো, ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? তো তাহলে এখানে একটা জিনিস দেখতে হচ্ছে, NIH স্কোর করবো, আর একটা নন কন্ট্রাস্ট ব্রেন সিটি স্ক্যান করবো, ঠিক আছে? এটা হলো NIH স্কোর। এটা জাস্ট তোমরা নিজেরাও পড়ে নিতে পারো একবার, কিন্তু এগুলো মনে রাখার দরকার নেই। ম্যাক্সিমাম কি কি জিনিস আছে সেটা একবার দেখে নিতে পারো। সেখানে আপার লিম্বের মোটর ফাংশন আছে, লোয়ার লিম্বের মোটর ফাংশন আছে, স্পিচ আউটপুট আছে, হায়ার মেন্টাল ফাংশনস আছে, ল্যাঙ্গুয়েজ আছে, এভরিথিং আছে, কতটা রিপিট করতে পারছে সবগুলো আছে, ঠিক আছে? তো এই অনুযায়ী আমরা সিভিয়ারিটিটা ডিটারমাইন করি। সো দিস ইজ NIHSS স্কোরিং সিস্টেম, রাইট? নাও কামিং টু দ্য এক্সটেন্ট অফ ইনভলভমেন্ট। যে হেমারেজটা হয়েছে MCA টেরিটরিতে ধরানো হলো, MCA তো একটা লার্জ এরিয়াকে সাপ্লাই করে, সেই লার্জ এরিয়া কতটা ইনভলভ হয়েছে, ছোট একটা এরিয়া নাকি বড় একটা এরিয়া, সেটার উপর অনেক কিছু ডিটারমাইন করে। কি পদ্ধতিতে করবো সেটা ডিটারমাইন করে, থ্রোম্বোলাইসিস করবে কিনা সেটা ডিটারমাইন করে, অ্যাজ ওয়েল এজ ইভেন অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, ডুয়াল অ্যান্টিপ্লেটলেট না সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট থেরাপি দিব, সেটাও ডিটারমাইন করে ভলিউম অফ ইনভলভড অর ইনফেক্টেড রিজনের উপর। সেই ভলিউমটা ক্যালকুলেট করার জন্য সিটি স্ক্যানে আমরা একটা জিনিস, সিটি স্ক্যান বা MRI দুটোতেই করতে পারি, একটা স্কোর ক্যালকুলেট করি। সেই স্কোরটা কি কি অ্যাসপেক্টে দেখছি আমরা, তাহলে দ্যাট ইজ অ্যাসপেক্টস স্কোর। এটা একটা অ্যাব্রিভিয়েশন। সো অ্যাসপেক্টস স্কোর, সেই অ্যাসপেক্ট স্কোর টোটাল 10খানা রিজনের জন্য 10খানা এক এক করে 10টা নাম্বার দেওয়া থাকে। যেই এরিয়াগুলো ইনভলভ হয়েছে সেই এরিয়ার নাম্বারটা মাইনাস করে দেওয়া হয়। তাহলে দেখো কি কি এরিয়া আছে, দিস ইজ কর্ডেট নিউক্লিয়াস, ইন্টারনাল ক্যাপসুল, লেন্টিকুলার নিউক্লিয়াস, ইনসুলা। তাহলে 4খানা হলো। একটা এই সেকশনে থ্যালামাসের সেকশনে M1 M2 M3 at the level of basal ganglia, তার থেকে একটু উপরের দিকে চলে গিয়ে M4 M5 M6। তাহলে টোটাল 10খানা রিজন হয়ে গেল। ধরে নাও M1 M2 M3 ইনভলভ হয়েছে, তাহলে তার এই অ্যাসপেক্ট কত হবে, অ্যাসপেক্ট স্কোর কত হবে? M1 M2 M3 ইনভলভ হয়েছে, নো 10 - 3 7 হবে। তাহলে যত বেশি লো অ্যাসপেক্ট স্কোর হবে তত বেশি খারাপ প্রগনোসিস, মানে তত বেশি এরিয়া ইনভলভ হয়েছে। এটা MCA টেরিটরির জন্য আছে, পস্টেরিয়র সার্কুলেশনের জন্য সিমিলার P অ্যাসপেক্ট স্কোর বলে একটা স্কোর হয়, যেটা পস্টেরিয়র সার্কুলেশনের জন্য করা হয়, ঠিক আছে? এটা মেইনলি অ্যান্টেরিয়র সার্কুলেশনের জন্য। জাস্ট স্কোরটার নাম মনে রাখবে। যে যতগুলো টোটাল 10খানা রিজন আমরা দেখব, ঠিক আছে? ধরো না এখানে 10টা স্টুডেন্ট থাকছে, সেই 10খানার মধ্যে যারা অ্যাফেক্টেড হচ্ছে তাদেরকে আমরা রুম থেকে বের করে দেবো, যারা বাকি থাকবে সেটা হবে স্কোর। তাহলে ধরো না কর্ডেট নিউক্লিয়াস কোন একটা বেসাল গ্যাংলিয়াতে ইনফেক্ট হয়েছে, হাইপারটেনসিভ ব্লিডে ধরো, সরি হাইপারটেনসিভ এতে ইনফেক্টেড, তাহলে কর্ডেট নিউক্লিয়াস, ইন্টারনাল ক্যাপসুল, লেন্টিফর্ম নিউক্লিয়াস, ইনসুলা, 4খানা যদি ইনভলভ হয় তাহলে অ্যাসপেক্ট কত হবে? অ্যাসপেক্ট স্কোর 6। বুঝতে পারলে? এবার 10 মানে টোটাল এরিয়া মাইনাস এফেক্টেড এরিয়া, দিস উইল বি দ্য স্কোর, ঠিক আছে? তাহলে স্কোর যত লো হবে তত কন্ডিশন খারাপ হবে, ঠিক আছে? তাহলে এই স্কোরটা আমরা ক্যালকুলেট করে এক্সটেন্ট অফ ইনভলভমেন্ট ক্যালকুলেট করি, ঠিক আছে? এই দুটো স্কোর খালি মনে রাখতে হবে, NIHSS স্কোর টু ক্যালকুলেট লিগ্যাল সিভিয়ারিটি, অ্যান্ড ইনভলভমেন্ট, দ্য এক্সটেন্ট অফ ইনভলভমেন্ট ক্যালকুলেট করার জন্য অ্যাসপেক্ট স্কোর, ঠিক আছে? আচ্ছা,
ম্যানেজমেন্ট কিভাবে করব? ম্যানেজমেন্ট করব, এখানে ম্যানেজমেন্টের একটু গাইডলাইন করা হয়েছে। যদি পেশেন্টটা 3 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করে তাহলে আমরা থ্রোম্বোলাইসিস করতে পারি রেটিপ্লেস দিয়ে, ঠিক আছে। যদি 4.5 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করে তাহলে থ্রোম্বোলাইসিস করতে পারি। দেখতে হবে আমাদের কতটা এরিয়া ইনভলভ হয়েছে। যদি মিনিমাম 6 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করে তাহলে আমরা সব থেকে ভালো রাস্তা হলো থ্রোম্বেক্টমি করা, মেকানিক্যাল থ্রোম্বেক্টমি ইন্টারভেনশন রেডিওলজি দিয়ে। 12 ঘন্টা অবধি করা যায়, কোনো সেন্টারে 24 ঘন্টা অবধিও করে। জাস্ট এটুকুই মনে রাখো। তাহলে দুটো জিনিস করা হয়, একটা হলো থ্রোম্বোলাইসিস, আইভি থ্রোম্বোলাইসিস, আর একটা হলো মেকানিক্যাল থ্রোম্বেক্টমি। মেকানিক্যাল থ্রোম্বেক্টমি 24 ঘন্টা অবধি কোনো সেন্টারে করা হয়, ইউজুয়ালি করা যায় 12 ঘন্টা অবধি। 6 ঘন্টার মধ্যে করলে সব থেকে ভালো রেজাল্ট। আর থ্রোম্বোলাইসিসের ম্যাক্সিমাম ডিউরেশন 6 আওয়ার্স অনলি। সব থেকে ভালো রেজাল্ট 3 ঘন্টার মধ্যে আসলে। মোটামুটি রেজাল্ট ডিটারমাইন করবো ইয়াং না এল্ডারলি, কতটা বেশি এরিয়া ইনভলভ হয়েছে না কম এরিয়া ইনভলভ হয়েছে। সেই অনুযায়ী আমরা যদি দেখি কম এরিয়া ইনভলভ হয় তাহলে হেমারেজিক ট্রান্সফরমেশন হওয়ার চান্স কম, তাহলে আমরা থ্রোম্বোলাইসিস করতে পারি। এই সমস্ত ফ্যাক্টরগুলো আছে, যখন মেডিসিন করবে তখন এগুলো তোমাদের আরো ডিটেলসে জানতে হবে। জাস্ট কনসেপ্টটুকু জেনে রাখো, ঠিক আছে। ইসচেমিক সিবিএ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের বেশি দেওয়া হবে। ওকে, এরপরের জিনিসগুলো খুবই ইজি। জাস্ট স্পটার দেখে ডায়াগনোসিস করলে আমরা হ্যাপি, ঠিক আছে। টিউমার যা কিছু হিসেবে প্রেজেন্ট করতে পারে, হেমারেজিক ট্রান্সফরমেশনে প্রেজেন্ট করতে পারে, মাস হিসেবে প্রেজেন্ট করতে পারে, calcification, edema, it can be anything. And basically CT scan is not the ideal investigation for mass. To detect mass, ideally you have to do CCT, that is contrast enhanced CT scan, or best is CMRI, right? MRI করা best thing, ঠিক আছে। এটা কি? This is again meningioma, বুঝতে পারছো why meningioma? meninx based, দেখো এটা একটা D-shaped structure, meninx এর সাথে অ্যাটাচ হয়ে আছে। So this is meningioma with surrounding edema. এই যে সাদা সাদা হয়ে গেছে, চারপাশটা ফুলে গেছে। So this is edema, meningioma with edema. Just spotter plot এখানে কেন হবে বলো? হ্যাঁ, very important question. Why it is not epidural hematoma? Why it is not intracerebral bleed? Exactly, the pattern. First of all, there is no boundary. Secondly, there is fronts, see, and third, the typical appearance, D-shaped appearance. এটা যদি লেন্থ শেপড হতো তখন আমাদের হিউজ কনফিউশন হতো, কিন্তু ইউজুয়ালি মেনিনজিওমে কি একটা গ্লোবুলার স্ট্রাকচার যেটা আস্তে আস্তে বাড়ে। তো সেই ক্ষেত্রে এরকম টিপিক্যাল একটা ডি-শেপড আমরা প্যাটার্ন পাচ্ছি। এই প্যাটার্ন থেকে, কারণ মেনিনজিওমা এরকম হচ্ছে, হেমারেজ এরকম হতে পারে, তাই না? তো ডেফিনেটলি ইট ইজ এ গুড কোয়েশ্চেন। এটা দিস ইজ अगेन ইনভেসিভ ক্যান্সার, দ্যাট ইজ গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি। এটা টিপিক্যাল তোমাদের নিট পিজির কোয়েশ্চেনে আসে, এমসিকিউতে আসে, সেই কারণে আমি এটা রেখেছি। দিস ইজ গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি, and the major important point is মিড লাইন কে ক্রস করছে দিস টিউমার। দেখতে পাচ্ছ মিড লাইন কে ক্রস করছে, বাটারফ্লাই শেপড টিউমার। সো দিস ইজ নোন অ্যাজ গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি। নাও কামিং টু রিং এনহ্যান্সিং লেশনস। অনেক সময় তোমাদের শর্ট নোট আছে, বিশেষ করে যারা রেডিওলজি এক্সাম দেয় তাদের শর্ট নোট আছে, কিন্তু তোমাদেরকে জানতে হবে যে হোয়াট আর দ্য পসিবল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ রিং এনহ্যান্সিং লেশন। হোয়াট ইজ দ্য রিং এনহ্যান্সিং লেশন? যদি আমরা কন্ট্রাস্ট দিই তাহলে যে চারপাশের যে লেশনের যে চারপাশটা সেটা ফ্লেয়ার করবে। দিস ইজ নোন অ্যাজ রিং এনহ্যান্সিং লেশন। আমাদের ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য মোস্ট কমন ইটিওলজি ইজ টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস রিং এনহ্যান্সিং লেশন পাওয়া যায়। আর কি হতে পারে? নিউরোসিস্টিক সার্কোসিস, দ্যাট ইজ অলসো ভেরি নট সো আনকমন কম্পেয়ার টু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রি। আমাদের এখানে নিউরোসিস্টিক সার্কোসিস কাফি কমন। কোন এতে হয় ইটিওলজি কি? টেনিয়া স্যাজিনেটা না সোলিয়াম? Solium, Taenia solium. Today one person came in my OPD with cystic sarcus cellulogy in his muscle. It is very rare finding. There is one case in MD house. MD house দেখো কেউ? MD house, yes house MD দেখবে, ওখানে একটা আছে নিউরোসিস্টিক সার্কোসিসের একটা কেস আছে। সো ইউজুয়ালি মাসলে আছে প্রথমে, কখনো কখনো ব্রেন টিস্যুতে যায়, তখন সেটাকে আমরা বলি নিউরোসিস্টিক সার্কোসিস। তো সেটাও রিং এনহ্যান্সিং লেশন হিসেবে প্রেজেন্ট করে। ইউজুয়ালি পেশেন্ট সিজার নিয়ে প্রেজেন্ট করে, মাল্টিপল এপিসোডস অফ কনভালশন নিয়ে প্রেজেন্ট করে। ব্রেন অ্যাবসেস রিং এনহ্যান্সিং করতে পারে। মেটাস্টাসিস, গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি আমরা দেখলাম রিমটা পুরো হোয়াইট হয়ে আছে। টক্সোপ্লাজমোসিস, দিস ইজ এন ইম্পর্টেন্ট এমসিকিউ পরীক্ষা তোমাদের। একটা এইচআইভির পেশেন্ট যার CD4 কাউন্ট লেস দ্যান 60, সে পেশেন্ট সিজার নিয়ে এসছে, আল্ট্রাসেন্সরি নিয়ে এসছে, তার আমরা এমআরআই করলাম, তাতে দেখলাম, সরি সিটি স্ক্যান করলাম, তাতে দেখলাম এটা রিং এনহ্যান্সিং লেশন। হোয়াট ইজ ইউর ডিডি?
less than 60 CD4 count, one and only consideration is toxoplasma. Ocular toxoplasmosis খুবই hot topic NEET PG জন্য। Okay, radiation necrosis হতে পারে, demyelinating lesions like tumefactive multiple sclerosis। Multiple sclerosis এ usually অন্য টাইপের ফিচার্স পাওয়া যায়, যাই হোক ওগুলো পরে পড়া যাবে। সাবঅ্যাকুইড ইনফার্ক্ট হতে পারে বা রিজাল্ট হিমাটোমা। সো দিস আর রিং এনহ্যান্সিং লেশন। হ্যাঁ, কিরকম প্যাটার্ন পাচ্ছ, এখানে রিং পাচ্ছ, তার এখানে একটা হোয়াইট স্পট আছে, রিং পাচ্ছ, মাঝে একটা হোয়াইট স্পট পাচ্ছ। দিস ইজ টিপিক্যাল অফ নিউরোসিস্টিক সার্কোসিস উইথ স্কোলেক্স ইন সিটু। যে পেশেন্টটা আউটডোরে এসেছিল তারও মাসলে টিপিক্যাল স্কোলেক্স অ্যাজ ওয়েল অ্যাজ তার পাশে একটা সিস্টিক লাইক লেশন, তার সাথে স্কোলেক্স ছিল। সো দিস স্কোলেক্স ইজ we cannot say pathognomic, but it is near to pathognomic, right? So this is typical of neurocystic sarcosis. Okay, now this is tuberculum, cerebellar region আছে tuberculum। অনেক সময় সেটা এই জায়গাগুলোকে ইনভলভ করে। এবার এই জায়গাগুলো যদি ইনভলভ হয় তাহলে কি হবে? হাইড্রোকেফালাস হবে। যে সিএসএ ফ্লো করতে পারবে না, তাহলে ব্রেন স্টেম ইনভলভ হয়ে যায় tuberculum-তে, and it is quite deadly. We had so many cases in Delhi, and one patient was nearly 21-year-old lady, and we could not save her. She was having just angurer thokar moto grape-like ring enhancing lesion chilo in the basal ganglia. The patient died. Okay, so this is as a patient আমরা হিস্ট্রি দিচ্ছি, তাহলে তোমরা বলে দিতে পারবে। This is 45-year-old diabetic male having history of chronic suppurative otitis media, presented with high-grade fever associated with chills and rigor, presenting temperature 104 degree Fahrenheit. CT scan was done with confusion and vomiting, whatever, blah blah blah, and CT scan was done showing this. What is your diagnosis? একদম NEET PG তে এরকমই কোশ্চেন আসবে, আমরা ওইরকমই কোশ্চেন করব। This is CSOM আছে, তাহলে it is a source of infection, so this can lead to what? তার সাথে ডায়াবেটিস আছে, immunocompromised state, no brain abscess দেখো abscess আছে, তার পাশে রিং আছে, তার পাশে এডিমা আছে, ইউজ। সো টিপিক্যাল অফ ব্রেন abscess, টেম্পোরাল লোব abscess, ঠিক আছে। ওকে, ব্রেন abscess ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। অনেক দিনের অ্যান্টিবায়োটিক্স লাগে, 6 উইকস 7 উইকস 8 উইকসের অ্যান্টিবায়োটিক লাগে, কারণ অ্যান্টিবায়োটিক ওখানে রিচ করতেই পারে না abscess-এ, অনেক সময় ড্রেন করতে হয়, নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন লাগে। ওকে, so now coming few special things, এগুলো জাস্ট স্পটার। দেখতে পাচ্ছ ventricular system is dilated, hugely dilated, anterior one dilated, posterior one dilated, so this is obstructive hydrocephalus, right? Obstructive hydrocephalus। তারপরে this is normal pressure hydrocephalus, বুঝতে পারছো? কিন্তু এখানে দেখো যেরকম সাইডটা ইফেস্ট হয়ে গেছে, এখানে যদি প্রেসার বাড়ে ফ্লুইড অ্যাকুমুলেশনের জন্য, কোলোরেড প্লেক্সাস তো কন্টিনিউয়াসলি সিএসএফ তৈরি করেই যাচ্ছে, তাহলে ফ্লুইড বাড়ছে, তার ফলে প্রেসার বেড়ে যাচ্ছে। ইট ইজ এ ক্লোজড বক্স, রাইট? তাহলে সালসাই গায়রায় কিছু বুঝতে পারছো না। সো দিস ইজ আন্ডার প্রেসার। তাহলে আমরা যদি ফান্ডোস্কোপি করি তাহলে প্যাপিলিডিমা পাবো, ঠিক আছে। সো দেয়ার ইজ হাই ইন্টারক্রিনিয়াল প্রেসার ডিউ টু অবস্ট্রাকশন টু দ্য ফ্লো অফ সিএসএফ। দিস ইজ টিপিক্যাল অফ অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। এটার সাথে এটা কম্পেয়ার করো, এখানে হাইড্রোকেফালাস আছে, ডাইলেটেড সেরিব্রাল সিস্টেম আছে, কিন্তু সালসাই গায়রায় বুঝতে পারছো মানে প্রেসারটা অতটা বেশি নয়। সো দিস ইজ নর্মাল প্রেসার হাইড্রোকেফালাস, ঠিক আছে। যেটা ব্ল্যাক লেয়ার, হ্যাঁ, সাবকিউটেনিয়াস ফ্যাট। তো যখন স্ক্রল ডাউন করবে তখন দেখবে ওই মাসলটা এখানে টেম্পোরামেন্টাল জয়েন্ট অ্যাটাচ হচ্ছে, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। আমরা তো একটা সিঙ্গেল সেকশন দেখাচ্ছি, ইট ইজ জাস্ট লাইক ইউর এক্সাম। তোমার অ্যাকচুয়াল মেরিট কি আমরা এক্সামে দেখতে পাই না, ইট ইজ জাস্ট এ ক্রস সেকশন অফ ইউর মেরিট, রাইট? তোমার অ্যাকচুয়াল মেরিট দেখতে গেলে তোমার সাথে থাকতে হবে, আমাকে টাইম পাস করতে হবে, আমাকে এক্স্যাক্টলি, তাই না? তো আমরা এই ক্রস সেকশনে একটা সিঙ্গেল ক্রস সেকশনে আমরা বুঝতে পারবো না, অনেক কনফিউশন হবে। জাস্ট ফোকাস হোয়াট আই এম টেলিং, রাইট? ওকে, সো দিস ইজ নর্মাল প্রেসার হাইড্রোকেফালাস। নর্মাল প্রেসার হাইড্রোকেফালাসে একটা টিপিক্যাল গেট হয়, সেই গেটটার নাম জানা আছে? এমসিকিউ, গেট হাঁটা, ম্যাগনেটিক গেট, ঠিক আছে, ম্যাগনেটিক গেট। ওকে, সো এটাকে নাম জানো? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো দিস ইজ Mount Fuji. That is marvelous, right? Another person I named this. Yeah, this is Mount Fuji, right?
মাউন্ট ফুজির অনেক ছবি তোমরা দেখে থাকবে। তো সেই মাউন্ট ফুজির মতো সাইন এখানে দেখতে পাচ্ছ। সেইটা কখন দেখতে পাই আমরা? হোয়াট ইজ দিস? দিস ইজ লাইপোমা অর দিস ইজ লিপিড অর এয়ার? হ্যাঁ, কি করে বুঝলে? ইউ আর নট শিওর। আমি ধরুন এই কার্সারটা ইয়েতে আছে, এখানে নিয়ে গেলাম, ঠিক আছে, এখানে দেখাচ্ছিল 25, 15, 50 এরকম কিছু, এখানে যে নিয়ে গেলাম তখন 5 দেখাচ্ছে, 5 হান্টসফিল্ড ইউনিট নিয়ার টু 0, so this is definitely air, this is air, so air inside the cerebellum, এটা টিপিক্যাল নিট পিজির কোশ্চেন, তোমাদের আইএনআই সেট যেটা হয় সেখানে এরকম কোশ্চেন করে। সো দিস ইজ নোন অ্যাজ নিউমোসেফালাস, ব্রেন সাইডে, ব্রেনের মধ্যে বাতাস কখন হবে? আইদার ডিউ টু ট্রমা অর ডিউ টু অপারেশন। তাহলে পোস্ট নিউরোসার্জারি নিউমোসেফালাস পাওয়া যায়।